ফ্যাসিস্টের সমর্থকরা ছড়াচ্ছে ভুয়া তথ্য। সুষ্ঠু ভোট ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অটল অন্তর্বর্তী সরকার, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচনে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বানচালের চেষ্টা করলে ছাড় পাবে না জড়িতরা। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কিছু প্রার্থী। অভিযোগ মির্জা আব্বাসের কোনো ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষকতা করতে না দেয়ার হুঁশিয়ারি খসরুর। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা। জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা চলমান। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ চান 7 কলেজ শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচন ঘিরে ফ্যাসিস্টের সমর্থকরা পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অটল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের ফলাফলের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বেজ ও মর্ট স্ট্যান। এ সময় ডক্টর ইউনূস বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটে পক্ষপাতমুক্ত প্রশাসন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জনগণের সম্মতি পেলে নতুন যুগের সূচনা হবে। ভবিষ্যতে স্বৈর শাসনের সুযোগ থাকবে না। নির্বাচনে বিজিবি সহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। এদিকে আরাকান আর্মি ছোড়া গুলি প্রায়ই দেশে এসে পড়ছে। তবে আরাকান আর্মি অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না বাংলাদেশ। গায়ে নতুন উর্দি, চোখে স্বপ্ন নিয়ে প্যারেড গ্রাউন্ডে নবীন সেনারা নিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। এতে উপস্থিত রেকর্ড সংখ্যক নবীন সেনারা সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নবীন সৈনিকদের এই অর্জনের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সন্তানদের শৃঙ্খলিত কুচকাওয়াজ আর শপথ গ্রহণ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক, এটা আমি চাই বাবা হিসাবে। প্রথম ব্যাচে আমার মেজো মেয়েটা আছে, এই ব্যাচে 104তম ব্যাচে আমার ছোট মেয়ে আছে। অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরেও আমরা অনেক কষ্ট নিয়েই ট্রেনিংটা পার করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ট্রেনিংটা শেষ হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে, তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই। অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আরাকান আর্মি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ নেই বাংলাদেশের। সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির 104তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে যোগ দিচ্ছে তারা। বিজিবি বলছে, সীমান্ত এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিজিবির এই নতুন সদস্যরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী। পঞ্চম দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 4টি আবেদনই বৈধ ঘোষণা করেছে ইসি।
ভোটারদের নিরাপত্তায় স্বাক্ষর সংক্রান্ত বিধান বাদ দেওয়ার দাবি প্রার্থীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিন আজ। বুধবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে শুরু হয় শতাধিক আপিলের শুনানি। এদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 4টি আবেদনের সবগুলো বৈধতা পায়, পাশাপাশি বৈধ ঘোষণা হয় বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আজকে আমরা শুধু এই 4 জনই না, 26 জন প্রার্থী ভুক্তভোগী কেন নামঞ্জুর করে দিছে, আমরা পরে অনুসন্ধান করলাম যে এইটা তারা মনে করতেছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হলে একটাই আছে, এদেরকে কেমন করে ঘায়েল করা যায়। নির্বাচনী এলাকার 1% ভোটের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রে যুক্ত করার বিধানই বিপাকে ফেলছে বলে মন্তব্য করেন প্রার্থীরা। এ নিয়ম বাতিলের দাবি তাদের। সর্বাধিক সংখ্যক আপিল এই 1% জটিলতার জন্য শুধু শুনানি হইতেছে। 1% ভোটারের যে ইস্যুটা, এটা অনেকে আসলে বড় বড় যে দলের একটা প্রভাব থাকে, সেই ভয়ে অনেকেই দিতে চায় না। 1%-এর যে একটা কাউন্টিং সেটা দেখিয়ে আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। আমাদের যে সংবিধান তার যে আর্টিকেল 66 তার সাথে এটা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এর মডিফিকেশন প্রয়োজন। এদিকে মবের কারণে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ তোলেন জাতীয় পার্টির একাংশের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আমরা মনে করি যে আগামী সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার দিনব্যাপী 281 সিরিয়াল থেকে 380 পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শুধু প্রচারণাই নয়, আচরণবিধি লঙ্ঘন করে কিছু প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আর কোনো ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষকতা করতে দেয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের অবস্থান নিয়ে সমালোচনা মুখর বিএনপি। সংসদীয় আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও চলছে কথার লড়াই। বুধবার দুপুরে রাজধানীর নিজ সংসদীয় আসন নয়াপল্টনে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আমার মনে হয় এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়। এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। এদিকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন, আর কাউকে পৃষ্ঠপোষক ব্যবসা করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি, এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। এ সময় সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করারও তাগিদ দেন বিএনপির এই নেতা। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামাত, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী জোটের আসন বন্টন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস জোটে থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করছে দল দুটি। জামাত সংশ্লিষ্টরা আশা করছেন দেশের বৃহত্তর স্বার্থে জোট অটুট থাকবে। 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। ডিসেম্বরে যুক্ত হয় এনসিপি সহ বাকিরা। সময় সংবাদে আরও থাকছে।
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল নির্মাণাধীন প্রকল্পের ক্রেন, অন্তত 22 জন নিহত, আহত 79, চলছে উদ্ধার অভিযান। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের TFISL পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জিয়াউল আহসানের বিরুদ্ধে এই 3 অভিযোগে শুনানি শেষে বুধবার তার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রসফায়ারে মারা গিয়েছে। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা আলামত 1 মাসের জন্য প্রদর্শনীর অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কোর্ট 1 মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী 1 মাসের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এ দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে রাজধানীর 5টি পয়েন্টে অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্ম গেটে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আলাদা দুটি দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 7 কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান এবং ফার্ম গেটে আছেন সানবির রূপল। শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। কামরুল, রাজধানীর 7 কলেজকে একত্রীকরণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যে দাবি, সেই দাবিতে আজ দুপুর 12টা থেকেই মূলত ঢাকা 7 কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর 3টি পয়েন্টে অবরোধ করেছেন। আমরা এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব মোড় এলাকায়। আমরা যদি একটু ক্যামেরা ফ্রেমে দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে এসে তারা সড়কে অবরোধ করেছেন এবং অবস্থান নিয়ে রেখেছেন। পাশাপাশি এর ফলে এই যে এটি একটি ব্যস্ততম সড়ক, এই সড়কে যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা সড়কের মোড়ে অবস্থান করছেন। যদি একটু এই দাবির বিষয়ে জানাতে চাই, আপনারা জানেন যে গত ডিসেম্বরে কিন্তু এই ঠিক একই দাবিতে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং সেই সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের এই জানুয়ারির প্রথম সপ্তাহে আসলে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাস দিলে সেই সময় কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি স্থগিত করে। যদিও এই চলতি বছরে জানুয়ারির প্রথম সপ্তাহ শেষ হয়েছে এবং সেই আলটিমেটামও শেষ হয়েছে, এর মধ্যে আসলে এখন পর্যন্ত যে তাদের কাঙ্ক্ষিত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি জারি না হওয়ায় তারা এই সায়েন্স ল্যাব মোড়ের যে সড়কটি রয়েছে, সেই ব্যস্ততম সড়কটিতে তারা অবস্থান নিয়ে রেখেছেন। এবং শুধু যে সায়েন্স ল্যাব মোড় এলাকা তা নয়, এর পাশাপাশি আরও কয়েকটি এলাকায় তারা অবরোধ করেছেন। আমরা এই মুহূর্তে একটু ফার্ম গেটে যেতে চাই, সেখানকার অবরোধের চিত্র তুলে ধরবেন সানবির রূপল।
ফার্মগেটের এই মুহূর্তে কারণ বাজার থেকে ফার্মগেটমুখী যে সড়কটি আছে সেটি বন্ধ রয়েছে এবং বাকি সড়কগুলো পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়েছে। তবে এই সড়কটি বন্ধ রাখা হয়েছে, তার কিছুক্ষণ আগে পুলিশ এসে এই সড়কটিও চালু করার চেষ্টা করেছে। তবে শিক্ষার্থীরা তাদের যে দাবি, তাদের সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি নিয়ে এই সড়ক অবরোধ করেছে এবং 12টার পর থেকেই এই সড়কটি অবরোধ করা আছে এবং তারপর দফায় দফায় পুলিশের হস্তক্ষেপে চেষ্টা করা হয়েছে যে এই রাস্তাটি যাতে সচল করা যায়, তবে সেটি সচল করা যায়নি এবং কয়েকবারই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে, আবারও ব্যারিকেড দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থার মধ্যে এখন বেশ দীর্ঘ সারি যানজটের একটি দেখা মিলছে এবং এখান থেকে শুরু করে ফার্মগেটের মোড় থেকে শুরু করে কারণ বাজারের সিগন্যাল পর্যন্ত পুরোটাই একদম যান চলাচল বন্ধ রয়েছে এবং স্থির অবস্থায় আছে। যে যানবাহনগুলো যেতে পারছে না সেগুলো দীর্ঘক্ষণেই অপেক্ষা করছে। তো এর মধ্যে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে 1 মাস আগে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের যে হোস্টেলটি আছে সেই হলে সেখানে কয়েকজনের হামলার শিকার হয় এবং 4 দিন আইসিইউতে থাকার পরে সে মৃত্যুবরণ করে এবং তখন তেজগাঁও কলেজের কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং সেই মামলায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই হামলার যে মূল হোতা, সেই মূল হোতাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং তিনি একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তার সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদের নির্দেশে এই হামলা হয়েছে, যে কারণে পুলিশকে তারা বারবার বলছে যে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং তারা এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে বারবার তাদেরকে হত্যা করার যে আলামত আছে সেই আলামত দেখে সবকিছু দেখে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। তো পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এর আগে যে আরও 2-3 বার অবরোধ করা হয়েছে এই ফার্মগেটের এলাকা, তখন তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আজকে এখনও পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি। তো এই ছিল এখন পর্যন্ত ফার্মগেট থেকে সবশেষ তথ্য। ফার্মগেট থেকে সহকর্মী সানবীর রূপল এবং এর আগে সায়েন্স ল্যাব মোড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। একাডেমিক কাঠামোর দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের মাল্টিপারপাস ভবনের সামনে এসে জড়ো হয়ে একে একে সবকটি ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে বরিশাল ভোলা মহাসড়কের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার নির্দেশে 5 সদস্যের কমিটি দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মনোনয়নে সুপারিশ করেন, তবে আজও তা বাস্তবায়িত হয়নি। এ সময় অবিলম্বে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি অধিদপ্তরের আওতায় থেকে বের করে স্বতন্ত্র একাডেমিক প্রশাসনিক কাঠামোয় গড়ার দাবি তাদের। প্যাকেজিং পণ্যের সরাসরি আয় বাড়াতে প্রণোদনা সুবিধা চান উদ্যোক্তারা। 4 দিনব্যাপী গ্যাপ এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে কাস্টমসে গ্রিন চ্যানেল সুবিধাও চান তারা। আর ব্যবসায়ীদের সুবিধা দেয়াই এনবিআর এর কাজ বলে আবারও আশ্বস্ত করলেন সংস্থাটির চেয়ারম্যান। অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসের বিশ্ববাজারের আকার যেখানে $700 বিলিয়ন, সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $7.45 বিলিয়ন। এই বাজার ধরতে রাজধানীতে আয়োজন করা হয় 4 দিনব্যাপী গ্যাপ এক্সপোর, যেখানে তুলে ধরা হয় এই খাতের সক্ষমতা। বুধবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্যের সরাসরি আয় বাড়াতে প্রণোদনার সুবিধা চান উদ্যোক্তারা। এক্সপোর্ট করলে সেটা আপনার যদি এনবিআর ইউপি আপনার যদি না করা হয়, সেক্ষেত্রে আমাদের হলো 15% হলো সে আপনার স্যার জরিমানা করা হয়। আশা করি স্যার এটা যদি অতি দ্রুত দেয়। সৎ ব্যবসায়ীদের আমদানি রফতানি কার্যক্রম সহজ করতে গ্রিন চ্যানেল সুবিধা দেওয়ার দাবিও জানান তৈরি পোশাক রফতানিকারকরা। যে এই ইন্ডাস্ট্রিগুলি ভালো পারফর্ম করছে, এদের কোনো বিরুদ্ধে অভিযোগ নাই, খুব সুন্দরভাবে এই বন্ডটাকে তারা সুন্দরভাবেই পরিচালিত করে আসছে। অন্তত তাদেরকে যদি আপনার গ্রিন চ্যানেল সুবিধা দেন, তাহলে প্রতি বছর অনেক হয়রানি কিন্তু কমে যাবে। এ সময় বন্ড লাইসেন্সের ব্যাপক অপব্যবহার হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসাকে গতিশীল করাই তাদের কাজ। ভোগান্তি সেটা কতভাবে কমানো যায়, ভোগান্তির উৎসগুলো কি, কিভাবে আমরা এটা কমাতে পারি, এবং আমরা একটা হলো যে ম্যানুয়াল যে প্রসেসগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করা, আরেকটা হলো এইগুলোকে কিভাবে ধীরে ধীরে আমরা ডিজিটালাইজ করতে পারি। বিজিএপিএম এর আয়োজিত মেলায় অংশ নিয়েছে দেশ বিদেশি 350টি প্রতিষ্ঠান।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের চলমান ট্রেনের উপর নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন 79 জন। স্থানীয় সময় বুধবার ব্যাংকক শহরের উত্তরে লাখন রাচা সীমা প্রদেশের বান থাননখোট এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। যাত্রীবাহী ট্রেনটিতে মোট 195 জন যাত্রী ছিল বলে জানিয়েছে থাইল্যান্ডের রেল কর্তৃপক্ষ। ইরানে হামলা চালালে জয় যুক্তরাষ্ট্রেরই হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের হত্যা করা হলে জড়িতদের কঠোর শাস্তির হুমকিও দিয়েছেন তিনি। তবে ইরানের নাগরিকদের হত্যার পেছনে ট্রাম্পই জড়িত বলে দাবি তেহরানের। এদিকে ক্ষমতা গ্রহণের ইঙ্গিত দিয়ে মার্কিন সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। দেশব্যাপী ইন্টারনেট বন্ধের মধ্যে ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। এরই মধ্যে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2571 জন। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি সহ ইরান সরকারের দমন পীড়নমূলক আচরণের অভিযোগে চলমান বিক্ষোভ দমনের জোর চেষ্টা করছে খামেনি প্রশাসন। মঙ্গলবারও তেহরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকারের পর নতুন করে অনেকেই রাজপথে নামার চেষ্টা করছেন। হতাহতের সংখ্যা বাড়ায় ইরানের আন্দোলনকারীদের জন্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইরানীয়দের মূল হত্যাকারী হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর নাম উল্লেখ করেন। এছাড়াও জাতিসংঘে ইরানের স্থায়ী দূত আমির সাইদ ইরাভানি ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ তোলেন। এই অস্থিরতাকে কেন্দ্র করে আবারও ক্ষমতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার পতন হলে বিরোধী দল ক্ষমতা গ্রহণে প্রস্তুত। এ সময় মার্কিন সহায়তার জন্য অনুরোধ করেন তিনি। ক্ষমতা হস্তান্তর বিষয়ে ইরানের অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে বলে উল্লেখ করেন পাহলাভি। এদিকে 5 দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ইরানের সাধারণ মানুষ। এই অবস্থায় দেশটিতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এই মুহূর্তে ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে হোটেল রেডিসনে আছেন সহকর্মী এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। বাংলাদেশ কিন্তু আসলে বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপের সঙ্গে অর্থাৎ ফিফা বিশ্বকাপের সঙ্গে মারাত্মকভাবে কিন্তু ইনভলভ। এই ইনভলভমেন্ট সাধারণত দুটো জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে যখন ট্রফি ট্যুর শুরু হয় তখন থেকে ওয়ার্ল্ড কাপের উন্মাদনাটা শুরু হয়ে যায়। স্পেশালি ট্রফি ট্যুরটা ঠিক ওই টাইমটাতে হয় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। আর পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়ে যায় তখন আমাদের যে সমর্থক রয়েছে, বাংলাদেশের যে ফুটবল ফ্যানরা রয়েছে, তাদের যে সুখ্যাতি সেটা কিন্তু লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপে পুরো বিশ্ব দেখেছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের সময় সাধারণত কিন্তু আমাদের বাংলাদেশকে 2-3 ভাগে বিভক্ত হয়ে যেতে দেখে, যেখানে বড় একটা পোরশন জুড়ে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগালেরও কিন্তু অনেক সমর্থক এই দেশে রয়েছে। তো মোটা দাগে বলা যেতে পারে যে ওয়ার্ল্ড কাপের যে ট্রফি ট্যুর শুরু হলো, আজকে আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে বাংলাদেশের 2026 বিশ্বকাপের যে উন্মাদনা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে ফ্যান্সরা এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। যারা আর্জেন্টাইন ভক্ত তারা প্রত্যাশা করছেন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আবারও রিটেইন করবেন। ব্রাজিল ভক্তরাও ছেড়ে কথা বলছেন না, তারা বলছেন 24 বছর পর ইউএস এর মাটিতে যে পসিবিলিটি তৈরি হয়েছে সেটা তারা একেবারে গ্র্যাব করতে চান। স্পেশালি অ্যানচেলোত্তি যখন তাদের কোচ হয়েছে তাদের প্রত্যাশাটা আসলে অনেক গুণে বেড়ে গিয়েছে। পাশাপাশি এটা ক্রিস্টিয়ানো রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ। রোনালদো ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন রোনালদোর দল, ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালে হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতবে। এবং এই যে একটা বাকযুদ্ধ ভক্তদের মধ্যে সেটা কিন্তু আমরা আজকে এই ট্রফি ট্যুরে দেখতে পাচ্ছি। তবে
একটু আক্ষেপের জায়গা হচ্ছে। এটা এত বড় পরিসরে করা উচিত ছিল বাংলাদেশে, কারণ বাংলাদেশের এত পরিমাণে ফুটবল ভক্ত যারা ফুটবলটাকে ভালোবাসেন, স্পেশালি ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তাদের যে উন্মাদনা, সেই তুলনায় এই এঙ্গেজমেন্টটা ছোট হয়ে গিয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম গেল ওয়ার্ল্ড কাপে অনেক বড় পরিসরে করা হয়েছিল, 2 দিন ব্যাপী করা হয়েছিল, সেই জায়গায় এবারের ট্রফি ট্যুরটা কিন্তু হচ্ছে মাত্র 14 ঘন্টার। আর কিছুক্ষণ সময় পরে আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে, ট্রফিটি এখান থেকে সিউলের উদ্দেশ্যে যাত্রা করবে। 150 দিনের যে ট্রফি ট্যুর, সে মাত্র 30টা দেশে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি যাবে। তারপরে এটা বলতে হয় যে বাংলাদেশ লাকি এনাফ যে ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ ট্রফিটা বাংলাদেশে এসেছে। তো বাকি আরও কিছুক্ষণ সময় রয়েছে, আমরা চেষ্টা করব যে এই সময়ের মধ্যে হচ্ছে বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলোর সবশেষ তথ্য জানিয়ে দেওয়া। তো আমার কাছে আপাতত বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই ছিল সবশেষ। রেডিসন ব্লু থেকে সহকর্মী এস এম ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কিছু প্রার্থী অভিযোগ মির্জা আব্বাসের কোনো ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষকতা করতে না দেওয়ার হুঁশিয়ারি খসরুর। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা, জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা চলমান। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ চান 7 কলেজ শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজে শিক্ষার্থীরা সড়ক অবরোধে চরম ভোগান্তি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।